সবাইকে আমার নমস্কার জানাই। গতকালকে একটা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেটা নিউজ এসছে, সেই নিউজে দেখলাম যে আমি কংগ্রেস দলে ঘুরে যাওয়ার জন্য আমার আবেদন করেছি কংগ্রেস পার্টি, প্লাস আর অনেক কিছু লেখা এখানের মধ্যে এসছে। তো সেই ব্যাপারে বলতে গিয়ে দেখুন, আমি যেটা বলবো যে আমাদের যে আজকে রায় পরিবারের যে ঐতিহ্য আছে, আমার দাদু প্রয়াত নেতা সন্তোষ কুমার রায়, উনি কাটেশ্বরা কনস্টিটিউন্সি থেকে বিধায়ক হয়েছিলেন। তারপরে উনি বিধায়ক থাকাকালীন উনি কাটেশ্বরা তার সঙ্গে হাইলাকান্দি জেলার জন্য যতটুকু পারে কাজ করে গেছেন, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। তারপরে দেখুন, আমার বাবা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয়, ওনার সম্বন্ধে আপনারা প্রয়োজনে সবাই জানেন। উনি এমএলএ থেকে মন্ত্রী হয়েছেন। নট অনলি হাইলাকান্দি, বরাক ভ্যালি, বিশেষ করে বরাক ভ্যালি, তার সঙ্গে আসাম ভ্যালির জন্য যা কাজ করে গেছেন, বরাকের জন্য উনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উনি কাজ করেছেন। যেমন আজকে দেখুন, বলতে হয় কাছাড় জেলায় আপনার আমাদের যে বঙ্গ সাহিত্য বঙ্গভবন, সেই বঙ্গভবন আজকে কিন্তু কৃতিত্ব কিন্তু পুরোটা ওনারই। আজকে ওনার প্রচেষ্টায় সেই বঙ্গভবন হয়েছে, এবং যে শীততাপ নিয়ন্ত্রিত যে বঙ্গভবন, আজকের দিনে যে প্রেস্টিজের যেসব ফাংশনগুলো হয় কাছাড় জেলায়, সেগুলো মোস্টলি বঙ্গভবনেতেই হয়। তো সেটা উনি স্পন্সরশিপ পুরো নিজেই করেছিলেন। তারপরে আমি দেখুন জেলা পরিষদের চেয়ারম্যান হই, তারপরে ডেপুটি চেয়ারম্যান থাকার সময় যতটুকু পেরেছি কাজ করেছি, এবং আমার যে 62 জিপি ছিল, সেই 62 জিপিতে একজন গাঁওসভা থেকে শুরু করে যে রাহুল ওয়েবটা এমন তুলেছিলাম, সেই তোলার পরে দেখুন আজকে জেপিসি থেকে আমি এমএলএ হয়েছি। আমাকে ফোন করে ডেকে এনে আমাদের প্রয়াত নেতা, আসামের মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈজি আমাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে আমাকে টিকিট দিয়েছিল, কংগ্রেসের টিকিট থেকে আমি এমএলএ হয়েছিলাম। এবং জেপিসির আমার সেই কাজের দরুনই জনগণের মধ্যে যে ভালোবাসা পেয়েছিলাম, সেই জন্য আমি বিধায়ক রূপে আজকে আমাকে কংগ্রেস দল, আমি কোনো আবেদন করিনি, আমাকে তরুণ গগৈজি আমাকে ডেকে এনে টিকিট দিয়েছি। তারপর আমি মানুষের ভালোবাসার কারণে আমি আলগাপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছি। তারপর আমার নাও বিধায়ক হয়েছে। আজকে দেখুন, সত্যি কথা বলতে গেলে কংগ্রেস দল, কংগ্রেস পার্টি আমাদের পরিবারের উপরে অনেক কিছু আমাদের জন্য করেছে, এটা সত্যি কথা যেটা বলতে হবে। এবং কংগ্রেস দলের অবদান অনেক আছে, আমরা জন্মগত কংগ্রেস করে এসেছি। তারপরে দেখুন, আমি কেন বলছি যে এই যে 3 জেনারেশন যে আমরা বরাকের জন্য কাজ করেছি, অথবা ভোটের যে পোলারাইজেশন যে হয়েছে, ভোটের সমীকরণ কিংবা যে পোলারাইজেশন, তার ধরুন হয়তো আজকে আমার বাবাও নির্বাচনে পরাজিত হয়েছেন, আমিও নির্বাচনে পরাজিত হয়েছি। দ্যাট ইজ ফর মানুষের ভালোবাসা কিন্তু পুরো আছে, কিন্তু ভোট এক জিনিস, ভালোবাসার এক জিনিস। এবং দেখা যায় গিয়ে দুজনই আজকে আমরা পরাজিত হয়েছি। এবং তবু আমি মনে করি যে আজকের দিনে আমাদের বিপদে, রায় পরিবারের বিপদে
রায় পরিবারের ডাকে আজকের দিনও বরাকবিলিতে যদি আমরা ডাকি, লক্ষর উপরে লোক আমাদের পরিবারে আমাদের ডাকে সারা দেবে। সেটা আমার গার্ড ফিলিং আছে, কেন মানুষের মনে আমরা আছি, কেন মানুষের কোনো খারাপ আমরা করিনি, জনগণের সঙ্গে থেকে এসেছি এবং এটা সবাই জানে। হয়তো আজকে আমি যে কথা বললাম যে ভোটের সমীকরণ কিংবা রাজনীতির বিভিন্ন কারণে হোক যে আজকে আমরা পরাজিত হয়েছি, ঠিক আছে, লাইফে এগুলো হয়। ভারতবর্ষের কোনো নেতা নেই যে ইলেকশন হারেনি। দিস ইজ এ পলিটিক্যাল গেম। এগুলো রাজনীতিতে হয়, ওঠানামা থাকে, কোনো ফ্যাক্টর নেই। আজকে দেখুন বলতে গেলে যে কথা বললাম কংগ্রেস পরিবার, তো কংগ্রেস দাদুর থেকে শুরু হয়েছে। উনি ফ্রিডম ফাইটার ছিলেন, উনি ভারত স্বাধীনের সময় কাজ করে এসছেন, তারপরে বাবা করেছেন, আমিও দল করেছি। তারপরে দেখুন কি হলো, আমি ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম। প্রেসিডেন্ট থাকাকালীন আমি দলের জন্য কাজ করেছি। তারপরে একটা সময় দেখা যায়, আমি মুদ্রার কথা এখন আসি, যে আমাদের কংগ্রেসের যে একটা আইডিওলজি যেটা আগে ছিল, যেমন আমার দাদুর আমল থেকে হোক, আমাদের তরুণ মুখার্জি আমল আমরা পেয়েছি, আমি বিধায়ক থাকার সময় পেয়েছি, যে সেই আইডিওলজি থেকে দেখলাম যে নতুন নতুন যারা নেতৃত্বে আসলেন সরে গেলেন। আমি এসে ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট যখন দেখলাম যে এই দলে আমাদের বাঙালি হিন্দু সেই রকম কোনো ইম্পর্টেন্স নেই, এটা বাস্তব কথা, যে বাঙালি হিন্দু যখন কোনো দেখলাম কোনো ইম্পর্টেন্স নেই। সিএ শুরু হল, সিএ যখন এলো, সিএ নিয়ে এজ এ ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট যেসব নোটিফিকেশন আমাকে দেওয়া হলো, এইসব ইস্যুতে আমি সোচ্চার হব, বিরোধিতা করব। যখন আমি প্রশ্নগুলো তুললাম, তৎকালীন যারা আমাদের বরাকের যারা সকল যারা কংগ্রেসের যারা লিডার যারা ছিলেন, দেখা যায় ওনারা ব্রহ্মপুত্র বেরিয়ে একটা কথা বলেন, আর বরাক বেরিয়ে এসে তো ওনারা একটা কথা বলেন। এই বিচারিতা দেখে আমরা কনফিউজ যে কি করা যায়। তো দেখুন, এজ এ বেঙ্গলি হিন্দু হিসেবে যখন দেখলাম যে আমাদের কোনো ইম্পর্টেন্স নেই দলের মধ্যে, তখন আমি নিজের থেকে I have given my resignation to the party. I was not expelled. সেকুলার আইডিওলজি দেখুন বলতে কি, যখন আপনি দেখবেন যে আজকে আমি বিলংস করি বেঙ্গলি হিন্দু হিসাবে, আগে আমার পরিচয় এটা, প্রথম নয় ভারতীয় নাগরিক, তারপরে আজকে আমার বেঙ্গলি হিন্দু হিসেবে আজকে আমার পরিচয়। তো আমি যখন দেখবো আজকে আমার দল যেটা তরুণ গগৈ যে সময় যেটা ছিল, আমরা দেখেছি he was very much keen to give service to the people. He used to love our community. যে Bengali Hindu, there was a priority. There was a priority in the Congress party when Mr. Tarun Gogoi was there, like our chief minister. তারপরে দেখলাম কি হলো, আস্তে আস্তে সেই প্রায়োরিটি থেকে আমরা সরে যাচ্ছি। তখন আমি বাধ্য হয়ে আমি কয়েকবার লেটার লিখেছিলাম আমাদের রিপন বরাজি, তখন he was that time he was the state president. I have given letter a lot of time to him যে এগুলো আমাদের পক্ষে করা সম্ভব নয়, বাট কন্টিনিউয়াসলি দ্য প্রসেস ওয়াজ গোয়িং অন। তো তখন আমি লাস্টে বাধ্য হয়ে আর গিভেন মাই রেজিগনেশন, আমি লেটার রেজিগনেশন দিই। আমি দিয়ে আমি এই কারণ বলেছি যে সিএর ইস্যু নিয়ে বলেছি, আমার সম্ভব না কন্টিনিউ করা। তো আমি এই ডিস্ট্রিক্ট কংগ্রেসের পদও আমি ছাড়ছি, আর পার্টির মেম্বারশিপ থেকে আমি রিজাইন দিচ্ছি। তখন আমাকে অনেকেই বুঝিয়েছিলেন, আমার যারা অনেক যারা নেতারা ছিলেন বরাকবেলি হিন্দু মুসলিম প্রত্যেকেই, যে দল ছিল না। কারণ দেখুন, আমার পক্ষে এরকম দল করা যেখানে কোনো বেঙ্গলি হিন্দির কোনো ইম্পর্টেন্স নেই, আমার পক্ষে করা সম্ভব না। 2019 আমি ছেড়েছিল। আর আমি যদি দেখুন আজকে সেরকম যদি আমার কোনো সেলফ ইন্টারেস্ট থাকতো যে কংগ্রেস আজকে পাওয়ারে নেই, আমি কিন্তু আজকে কংগ্রেস পার্টি রিজাইন করে আমি কিন্তু কোনো পার্টিতে যাইনি। আজকের দিনে মোস্টলি 95% লোকই দেখবেন যে রুলিং পার্টি আছে সে বিজেপিতে চলে গেছে, অনেক নেতা ভোটার অনেক চলে গেছে, কিন্তু রাহুল নেতা আজকে তো যায়নি। আমার তো সেরকম যে আজকে পার্টি রুলিং এ আছে বলে আমি চলে যাবো। 2016 থেকে বিজেপি ইন পাওয়ার স্টেট,
আমরা তখনও পার্টি করেছি। 2021-এ আবার বিজেপি এসছে, আমি তো যাইনি। তো সেগুলো যদি কথা উঠেছে আমি পার্টি ইন পাওয়ার দেখে আমি যাব, সেটা নয়। দেখতে হবে কোন পার্টি আমাদের বেঙ্গলি হিন্দু স্বার্থে, সমাজের সাথে কাজ করছে, সেটা হলো মুখ্য উদ্দেশ্য। ইয়েস, যখন আমি দেখবো যে একটা পার্টি আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের আজকে দেশের জন্য কাজ করছে, সার্টেনলি এজ এ পলিটিক্যাল পারসন আই উইল বি প্রসিড টু দ্য পার্টি। কিন্তু আজকের দিনে যে কংগ্রেসের আইডিওলজি এবং আমাদের দাদু বাবা কিংবা আমার আগেকার করা কংগ্রেস আইডিওলজির মধ্যে যারা লট অফ ডিফারেন্সেস, আজকে এজেন্ডাও বদলে গেছে। তো সেজন্য এজ এ বেঙ্গলি হিন্দু, আমি আগেই বলেছি, সেজন্য বেঙ্গলি হিন্দু হিসাবে আমার সেই পার্টি করা সম্ভব হয় না এবং করা আমি করতে পারিনি। টু গিভ ডিউ রেসপেক্ট টু দ্য কংগ্রেস পার্টি। আবারও বলছি, কারণ দেখুন প্রত্যেক দলকে আমার রেসপেক্ট করা উচিত। আজকে প্রত্যেক দলের তাদের নিজস্ব কর্মকর্তারা আছেন, যে কোনো দল হোক। আমি কোনো দলকে ছোট করবো না, আমি কোনো দলকে ছোট করতে চাইবো না। প্রত্যেক দলের তার নিজস্ব কর্মকর্তা আছে, যে কোনো দল হোক, যে কোনো পার্টি হোক। আমি প্রত্যেক দলকে আমি সম্মান জানিয়ে বলছি যে কংগ্রেস পার্টিকে আমি ডিউ রেসপেক্ট দিয়ে বলছি যে কংগ্রেস পার্টিকে আজকে অনেক কিছু কংগ্রেস পার্টি আমাদের জন্য করেছেন, কিন্তু আমি সম্মান জানাই। কিন্তু আজকের দিনের যে আইডিওলজি কিংবা যে এজেন্ডা নিয়ে পার্টি চলছে, সেই এজেন্ডাতে আমি একমত নয়। তো সেটা হলো একটা কথা। সেকেন্ডলি দেখুন, যে বলা হয়েছে আমি অ্যাপ্লাই করেছি, আমার প্রশ্ন হল যে ব্যাপারে অ্যাপ্লাই করা বলা হয়েছে, আমি তো লিগাল স্টেপ নেব, আই উইল গো ফর লিগাল স্টেপ। যে সূত্র বলা হয়েছে, সূত্র বলা হওয়ার পরে যখন কোন সূত্র খবর পড়ে, তার সঙ্গে সঙ্গে কি করতে হয়, যার ব্যাপারে আপনি লিখবেন শুড বি কনফার্ম, যোগাযোগ করতে হবে, যোগাযোগ করতে হবে লেখার আগে যে এটা সূত্র পেয়েছে, ইজ ইট রাইট অর রং। হ্যাঁ, আপনি সূত্র দেখুন, তোর সঙ্গে আমার ভিতরে লিখতে লাগে উনি কি বললেন। কিন্তু একতরফা যখন আপনি লিখেছেন, আজকে আমারও দেখুন, আজকে হাজার হাজার আমার সমর্থক আছে, দে আর অলসো গেটিং কনফিউজ যে রাহুল দা এটা কি শুনলাম, আমরা জানাইলা না, এই না সে না, আই হ্যাভ টু গিভ রিপ্লাই টু লট অফ পিপল। তো ওয়ার যে লিখেছে, যে পত্রিকায় লিখেছে, সেটা কিন্তু অ্যাজ পার পত্রিকার নিয়মে সেটা টোটালি ভুল। আমি নিউজ যারা আজকে মনে করুন পত্রিকার যারা আজকে যে নিয়ম কানুন কিংবা যারা পত্রিকা যে আপনার যে কমিটি যারা আছে, তাদের প্রেস কাউন্সিল, সেই প্রেস কাউন্সিল আমি কন্ট্যাক্ট করেছি, আমি পাঠিয়েছি। এটা দিস ইজ টোটালি ইলিগাল থিং হ্যাজ বিন রিটেন। আমি এটার এগেনস্টে লফুল আমি অ্যাকশনে যাবো, আমি বলে রাখছি। সেকেন্ডলি, এখানে যে বলা হয়েছে ওয়ার ইজ দ্য প্রুফ, আমার তো আমি কখন আমাদের স্টেট প্রেসিডেন্ট ভূপেন বড়ার বাড়িতে গেলাম, আমার ডেটটা লাগবে, কি ওনার সাথে গিয়ে মিললাম, কি কথা বললাম, আপনারা তো পুরো দিয়ে দিয়েছেন পত্রিকায় যে আমি গেছি। হ্যাঁ, আমি ওয়ার ইজ মাই অ্যাপ্লিকেশন, ওয়ার ইজ মাই অ্যাপ্লিকেশন, আই হ্যাভ গিভেন অ্যাপ্লিকেশন অ্যাজ টু স্টেট ইন দ্য কংগ্রেস পার্টি, ওয়ার ইজ মাই অ্যাপ্লিকেশন দ্যাট আই হ্যাভ সাইন, আই হ্যাভ রিসিভড দ্য অ্যাপ্লিকেশন। ভূপেন বড়ার বাড়িতে পর্যন্ত গেছি বলেছেন, ভূপেন বড়ার বাড়ি আমি চিনিও না। ইমেজ নষ্ট করে, ভাবমূর্তি নষ্ট করে, এটা চক্রান্ত। ইভেন লাস্ট 1 year আমি গুয়াহাটি যাইনি, ইভেন লাস্ট 1 year আমি গুয়াহাটি যাইনি। আর এখানে বলা হয়েছে ভূপেন বড়ার বাড়িতে গেছে। তো ভূপেন বড়ার বাড়ি যদি শিলচর থাকে আমি বলতে পারবো না, তো শিলচর বাড়িতে যেতে পারি, কিন্তু গুয়াহাটি যদি কোনো বাড়িতে আমি গিয়ে থাকি, লাস্ট 1 year আমি কোনো গুয়াহাটি যাইনি। তো ভূপেন বড়ার বাড়িতে কোথায় গেলাম, প্লাস হলো আপনার কি বলে এই কোথায় আমার অ্যাপ্লিকেশন, সেগুলো ইট ডাজ ম্যাটার্স। কেন আজকে যখন এখানে এরকম ভাবে যে মানহানি করা হচ্ছে, সেটা ঠিক না। তো এই জন্য বলছি, দেখুন যে আজকে যে কাজই করতে হবে এজ এ পলিটিক্যাল পার্টির ছেলে, ইয়েস আই হ্যাভ বিন involved in political works activities. Certainly, I was busy in some other personal works. আমি আস্তে আস্তে ফ্রি হচ্ছি, কেন আমার ব্লাডের মধ্যে আজকে পলিটিক্যাল রক্তের বাড়ির ছেলে, আমি আমাকে তো রাজনীতি করতেই হবে। সার্টেনলি দ্য ডিউ টাইম, রাইট টাইম আই জয়েন এ পলিটিক্যাল পার্টি। কোন পার্টি জয়েন করবো কি না, এটা সিচুয়েশন ভবিষ্যৎ থাকে। দেখুন, আমি একটা কথা বলি, আজকে যে দল আমি বলেছি, যে দল আজকে দেখবো আমার ভারতবর্ষের নাগরিকের জন্য কাজ করবে, আমাদের হিন্দু বাঙালির জন্য কাজ করবে, আমাদের সমাজের জন্য কাজ করবে, সার্টেনলি সেই দলের দিকে আমি আমার ভালোবাসা, আমার আন্তরিকতা থাকবে। আমি এখন বলছি না কোনো দলের কথা,
কিন্তু আমি তো সেটাই বললাম যে আজকের দিনে দেখেছি আমার কংগ্রেস পার্টির সেই আইডিওলজি থেকে আমাদের সরে গেছে। না, আমি সেটা বলবো না। আমি কোনো দলের কথা বলতে যাচ্ছি না, কেন আমি আই নট স্পিক এনি পার্টিস নেই। কিন্তু আমি কোনো আবেদন আমি করিনি, তদন্তমূলক কোথাও আমি কোনো আবেদনও করিনি কংগ্রেসে যাওয়ার জন্য। প্লাস হলো গিয়ে কোনো কারো বাড়িতেও আমি যাইনি। ভূপেন বরা ইজ এ রেসপেক্টেবল পার্সন। উনি আমি একসঙ্গে আমরা এমএলএ ছিলাম, উনি আমার পাশের চেয়ারে বসতেন, তো উনি আমার ভাইয়ের মতো নেই। তো আমার যদি কিছু বলার হয়, কিছু করা হয়, ন্যাচারালি আমি লুকিয়ে যাবো কেন? আমি তো বলে যাবো আমি কংগ্রেসে যাচ্ছি কিংবা বিজেপিতে যাচ্ছি, লুকিয়ে যাওয়ার তো প্রশ্ন নেই। সুতরাং এটা টোটালি একটা ফেক নিউজ। দিস ইজ এ ফেক নিউজ। এই ফেক নিউজে একটা কনফিউশন ক্রিয়েট করেছে হাইলাকান্দিবাসী, বরাকবাসীর মধ্যে অনেক মনে আসছে, আমার সমর্থকদের মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট করেছে। তো আমি এই পার্টিকুলার যে নিউজ এসছে তার এগেনস্টে আমি লফুল স্টেপে আমি যাবো। দিস ইজ ভেরি কনফিউজিং। আর আমি আবারও বলছি যে আই রেসপেক্ট কংগ্রেস পার্টি, কেন আমি বেইমান নয়। এবং আমি এরকম না যে আজকে কংগ্রেস ছেড়ে এসে তাকে গালাগালি করবো, সেটা নয়। কেন আজকে আমরা যা আছি, কংগ্রেস পার্টি অনেক কিছু করেছে, আমরা কংগ্রেস পার্টিতে আমাদের পরিবারের মধ্যে। তা আজকের দিনে আমি আজকে 5 বছর হয়েছে আমি সরে এসেছি পার্টির থেকে। যাওয়ার হলে আমি ওপেন যাব, যখন আমি বুঝবো যে পার্টিটা ঠিকই আমাদের বাঙালি হিন্দুর জন্য কাজ করছে, আমাদের সমাজের জন্য কাজ করবে, আইডিওলজি চেঞ্জ হলে তখন বলে যাবো, তখন হতে হবে। কিন্তু আমি কোনো অ্যাপ্লাই করিনি, এবং আমি কারো বাড়িতে যাইও নি। আমার প্রশ্ন হলো এটাই, এখন যে পেপারে লিখেছে সেই পেপারকে প্রুফ দিতে হবে। সে প্রিন্ট মিডিয়াকে দে হ্যাভ টু গিভ দ্য প্রুফ যে আমি কবে গেছি, আমার ডেট চাই, কখন গেলাম, কার সাথে মিললাম, এবং কোথায় আমার অ্যাপ্লিকেশন তো এখন অনেক কিছু মানুষের সই করে দিয়ে দিতে পারে অ্যাপ্লিকেশন। ইজ ইট জেনুইন না নট, এটা বুঝতে হবে। সেটাই আমার বক্তব্য। এগুলো আমি চাই। সেকেন্ডে একটা কথা বলি, আর একটা কথা বলে রাখি। আজকের দিনে যে কংগ্রেস অফিস, আজকের দিনে যে কংগ্রেস ভবন, সেই ভবন কিন্তু আমার বাবা আর আমি মিলে বানিয়েছি। আজকে অনেকেই অফিসে যাচ্ছেন আসছেন, সব ঠিক আছে। তো এই ভবনটা আমার বাবা আমি মিলে বানিয়েছি। আমাদের পার্সোনাল স্পন্সরশিপ দিয়ে বানিয়েছি এটা, কেন কংগ্রেসকে ভালোবাসি বলেই তখন করেছিলাম। তো এটাও বলছি যে আমরা দলের জন্য চেষ্টা করেছি, করার জন্য চেষ্টা করেছি, এবং যে দলই করি না কেন দলকে একদম অন্তর থেকে দল করবো, যখনই দল করবো। আর আমি সব দলকে রেসপেক্ট দিয়ে বলছি, আমার কোনো দলের প্রতি কোনো গ্লানি নেই, কোনো আমার খারাপ কোনো চিন্তাধারা নেই। প্রত্যেক দলকে আমি আমার একদম পুরো আমার নিজের অন্তর থেকে আমি সব দলকে আমি আমার সম্মান দিয়ে বলছি। দল তো বিভিন্ন দল দিয়ে চলতে হয়, সম্মান দিয়ে বলছি। এবং কংগ্রেস পার্টিকে আমি আমার প্রত্যেক যারা কর্মকর্তা আছে তাকেও আমি ডিউ রেসপেক্ট বলছি যে কংগ্রেস দলকে আমি সম্মান করি। সেই দল থেকে আমি এসেছি, আর প্রথম পরিচয় দল থেকে। দলের এগেন্স্টে আমি কিছুই বলবো না, কিন্তু ব্যক্তি যারা আজকে আইডিওলজি চেঞ্জ করছে, সেই আইডিওলজি আমার হয়তো মিলবে না। সেই জন্য আমি আই নট মেক এনি কমেন্ট এগেন্স্ট দ্য পার্টি। আমার হয়তো মিলেনি, কথাটা বুঝেছি কি বলেছি। দল তো দেখুন, এক রাহুল রায় দল না করলে 1000 রাহুল রায় চলে আসবে। কংগ্রেস পার্টি, বিজেপি পার্টি, যে কোনো পার্টিতে বলুন, এরা আজকে ন্যাশনাল পার্টি। আমার হয়তো বা দলের সাথে আইডিওলজি মিলে নিয়ে জন্য আমি দল ছেড়ে গেছি, বাট আই রেসপেক্ট অল দ্য পার্টিস। আমার এটাই আমার আগামী লোকসভা নির্বাচনে তোমার ভূমিকা কি হবে? দেখুন, আগামী লোকসভা নির্বাচনের ভূমিকা কি হবে, লোকসভা নির্বাচনে তো এগোবে, হ্যাঁ, তার ডিউ কোর্স অফ টাইম। আজকের দিনে আমি বলতে পারবো না কি হবে। তো অন ডিউ কোর্স অফ টাইম আজকে আপনারাও তো তুমি রাজনীতি করবে, রাজনীতি করলে তুমি কোন দলের রাজনীতি করতে হবে ভবিষ্যতে? আপনারা তো রাজনীতি করবে 100 বার। আমি তো বললাম যে আজকের দিনে আমি বলতে পারবো না কোন দলের রাজনীতি করবো, কিন্তু রাজনীতি পরিবারের ছেলে 24-এ করবো না 26-এ করবো, সেটাও বলা মুশকিল। হ্যাঁ, 24-এ আমি সক্রিয়ভাবে আমি নামবো, 26-এ সক্রিয়ভাবে নামবো, সেটা আজকের দিনে বলা যাবে না। যেহেতু একটা এজেন্ডা ইস্যু উঠেছে,
সেজন্য আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে অনেক প্রশ্ন করছে তো মারাত্মক ফোন, অনেক ফোন কল পাচ্ছি, যেখানে যাচ্ছি লোকে জিজ্ঞেস করছে, সেই জন্য আমাকে উত্তর দিতে হবে। সেই জন্য আজকে একটা আমি বাই কাটছি একটা দিলাম। আমার কোনো রাগটা করবো কি নাই, কিন্তু আর কোনো ইন্ডিভিজুয়াল নেওয়ার কোনো রাগটাই নেই, কোনো পার্টির রাগটাই নেই। আমি নর্মালি কথা বললাম যে আমি মনে করি এই কথাটা যে আমার সাথে আইডিওলজি মিলেনি, সেই জন্য আমি কংগ্রেস আমি রিজাইন করেছি। আমাকে রিজাইন করার পরে যদি এক্সপ্লোর করে ডিফারেন্ট থিং, কিন্তু আমি কিন্তু রেজিগনেশন আমার লাগবে আগে রিজাইন আমি গুয়াহাটি দিয়ে এসেছি ওনার পার্টিতে রিপেয়ার বাড়িতে। আমি তখন ইউএসএ প্রেসিডেন্ট, ফার্স্ট টাইম রেজিগনেশন ফার্স্ট টাইম দিয়েছি। তারপর আমাকে বলা হয়েছিল যে ওয়ান্স ইউ রিজাইন প্লিজ ডোন্ট রিজাইন, স্টে ইন দ্য পার্টি। আমাকে অনেক সিনিয়র নেতারা বলেছেন। তারপর আমি এটা ঘুরাইনি, আমি গিয়ে পার্টি থেকে রেজিগনেশন দিয়ে এসেছি। হ্যাঁ, তো হরিশ রাওতি তখন ছিলেন, ওনারাও দিয়ে এসেছিলাম। তারপরে দেখেছি 4 দিন পরে আমাকে এক্সপেল করা হয়েছে। তো ইট ইজ এ ডিফারেন্ট থিং, বাট ফার্স্ট টাইম রিজাইন হয়েছে। এবং এই সিএ ইস্যু নিয়ে আমি রিজাইন দিয়েছি, আমাকে সরায়নি। কিন্তু আমি কংগ্রেসের বাড়ি ছিলাম, আমাকে সরাবে কেন? আমি তো আজকেও বললাম আমার যে পরিবারের রাজনীতি টোটালি এখন তোমার উপর নির্ভর করছে। পরিবারের রাজনীতি তো তোমাকে অ্যাক্টিভ ভাবে আমরা করে রাখছি করে দিচ্ছি। আরো এটা আপনার প্রবীণের মধ্যে উঠতে পারবেন যে 24-এ না 26-এ একটু অ্যাক্টিভ পলিটিক্যালি যখন পলিটিক্যালি আপনার দুদিন দেখছি তো সব কার্যকলাপ। তবে একটা কথা বলি, এটা দেখবেন যে আমি গর্বিত যে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী লিখে রাখেন, একবারে আমি ওনার কলিগ ছিলাম বিধানসভা, এবং তখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উনি অ্যাক্টিভ এবং উনার ডিপার্টমেন্টে আমাকে যেভাবে সাহায্য করেছেন। আমি যখনই গেছি, ওয়ান্স হি ওয়াজ হেলথ মিনিস্টার, এবং সঙ্গে সঙ্গে উনি আমাদের তাবাংয়ের জন্য এই আপনার মডেল হসপিটাল উনি দেন, তারপরে উনি আলতাপুরে একটা হসপিটাল দেন। তো উনি সবসময় আমাদের সঙ্গে উনি সহযোগিতা করে এসছেন, এবং তখন থেকে দেখেছি উনার যে কাজ করার উদ্যম, উনি ইভেন আমি দেখেছি প্রায় রাত্রি 11:30 পর্যন্ত উনি অফিসে কাজ করতেন, ওনার অফিস খোলা থাকতো। আমাকে বলতেন রাহুল তুই অফিসে যাইবা, তো দাদা কেটা বাজো রাত্রি 11:30 আইবা, রাত্রি 11:30 মানে রাত্রি 11:30 আপনি অফিস করবেন। তখন থেকে দেখেছি যে মানুষটার যে কাজ করার যেটা উদ্যম, সবসময় কাজ করা, এগুলো আমরা খুব কম পেয়েছি হ্যাঁ কোনো ইয়ের মধ্যে। এবং উনি এখন সিএম হয়েছেন, সিএম একটা আমূল পরিবর্তন করছেন আস্তে আসামে। এবং আমি যতটুকু শুনতে পেরেছি উনি হার্টে 2 ঘন্টা না 3 ঘন্টা ঘুমান। তো এরকম ব্যক্তি যারা সারাদিন কাজ করার ইচ্ছে, আমরা আমাদের গর্ব মনে করি। কিন্তু আমি যখন এমএলএ ছিলাম তখন উনি মিনিস্টার ছিলেন, তখন আমরা এক পার্টিরই ছিলাম, এক দল। উনিও কংগ্রেস করতেন, আমিও কংগ্রেস করতাম। তো ওনার মধ্যে একটা কাজ করার একটা জুনুন ছিল, এবং সেই জুনুনটা আজকে গিয়ে কনভার্টেড এজ এ সিএম। তো ভালো লাগছে শুনে, এবং আমরা সবার মানে সহযোগিতা করা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাজে আমরা সবাই সহযোগিতা করি, আমি এটাই আবেদন করবো। আর দল রাজনীতি তো পরে কথা হবে, এজ এ ব্যক্তি হিসাবে আমি বলছি, এজ এ ব্যক্তি হিসাবে উনি আমার বড় ভাইয়ের মতো, স্নেহ করেন, ভালোবাসেন। তো ওনার সাথে সম্পর্ক ভালো, যে কথা বললাম। তো দ্যাট ইজ এ নন পলিটিক্যাল টক, এজ এ পার্সন টু পার্সন আমি সেই। তো সেটা বলছি বর্তমান সময়ে বর্তমান শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা রাম মন্দিরের বিপ্লব। একজন রাজনৈতিক নেতা হিসাবে, সে কংগ্রেস ও বিজেপি নেতা হিসাবে এই ঘটনাটাকে কিরকম দেখা যায়? ঘটনা না, কোনো রাম মন্দির নিয়ে কথা বলতে গেলে এজ এ হিন্দু হিসেবে বলছি আর কি, আমরা গর্বিত। এজ এ হিন্দু হিসেবে আমরা গর্বিত আজকে রাম মন্দির হয়েছে, এবং আগামীতে আমি শুনতে পাচ্ছি আমাদের মথুরায় আমাদের শ্রীকৃষ্ণের মন্দিরও হবে। হ্যাঁ, সেটা আমরা আশাবাদী। যেগুলো জিনিস মনে করুন আগে যারা পলিটিক্যাল পাওয়ারে ছিলেন
তারা এগুলো জিনিস ফেলে রাখেন ইস্যুগুলো। আজকে যেহেতু সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি আছেন, আজকে ওনার প্রয়াসে হোক, যোগীজিও আছেন সে উত্তরপ্রদেশে, ওনাদের প্রত্যেকের প্রচেষ্টায় আজকে মন্দির বনেছে। তো সেই জন্য এজ এ হিন্দু হিসাবে আমরা গর্বিত যে আজকে রামলাল্লা তার স্থান পেয়েছেন 500 বছর পরে, যেটা তো আপনি করতে পারেন এবং সেটার জন্য তো আপনি কিন্তু দিতেই হবে। রাজনীতির পরে আগে নিজে একজন ভারতীয় প্লাস হিন্দু ব্যক্তি হিসাবে আজকে আমরা যখন রামের পুজো করি, আমরা শ্রীকৃষ্ণের পুজো করি, তখন আমরা এটাই চাইবো এটা শ্রীকৃষ্ণের যে মন্দির স্থান যেটা মথুরা, সেখানে যদি মন্দির হয় সেটা আমরা চাইবো। সেই জন্য আমার একটা আবেদন, আমরা শুনেছি, আমরা দেখেছি গত পরশুই যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী করিমগঞ্জে একটা মেডিকেল কলেজে শিলান্যাস করেছে। তো আমার কথা হলো যে যেহেতু শিলচর হয়েছে, করিমগঞ্জ হয়েছে, তো আমাদের হাইলাকান্দি কেন বাদ যাবে? তো আমাদের হাইলাকান্দিরও আমাদের একটা ইচ্ছে, হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ আমাদের দরকার। আমি আগামীতে যখন যাবো গুয়াহাটি, আমি একটা মেমোরেন্ডাম পার্সোনালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবো হাইলাকান্দিবাসীর তরফ থেকে। তো যেহেতু করিমগঞ্জও আছে, মেডিকেল কলেজ হয়ে যাচ্ছে, শিলচর তো আছে, তাহলে আমাদের হাইলাকান্দিতে কেন বাদ যাবে? আমরা হাইলাকান্দিবাসী আশা করি ওনার স্ট্রং লিডারশিপে আমরা হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ আমরা পাবো। এবং তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার প্রত্যেককেই বলবো সবাই ঠিক মতো জরুরি ওনাকে আবেদন করা হয়। কেন আমাদের হাইলাকান্দি তাহলে বাদ পড়লো না? আমাদের হাইলাকান্দিতে কোনো দোষ করেনি। হাইলাকান্দি একটা মেডিকেল কলেজ হলে কি হবে? আমাদের হাইলাকান্দিটা অনেক ডেভেলপ করবে। একটা মেডিকেল কলেজ আসা মানে তার সঙ্গে নট অনলি মেডিকেল কলেজ, আজকে সঙ্গে নার্সিং হোম থেকে শুরু করে বিজনেস সব জায়গায় এগিয়ে যায়। আজকে শিলচর যে কারণে এগিয়েছে, আজকে হাইলাকান্দি দেখবেন কোনো ডক্টররা আসতে যায় না, কেন তাদের ব্রেড এন্ড বাটার হবে শিলচরে। ইউ ক্যানট, ইফ ইউ স্টার্ট ইন নার্সিং হোম অলসো দে নট কাম। তো ইফ ইউ হ্যাভ মেডিকেল কলেজ, তো আজকে ডক্টররা কি হবে তখন ওনারা এখানে আপনার যেহেতু সার্ভিস থাকবে হাইলাকান্দিতে, তার সঙ্গে কি হয় সার্ভিস এট দ্য সেম টাইম প্রাইভেট নার্সিংহোমগুলো শুরু হয়ে যায়। তখন আমাদের বেটার সার্ভিস আমাদের হাইলাকান্দি দিতে পারে। আজকের দিনে হাইলাকান্দির লোকের কোনো কিছু হলে রাত্রি হোক, রাত্রি 12টা 1টা 2টো হোক, they have to run to Silchar to get a better treatment, সেটা আমরা পাচ্ছি না। এটা ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা আশা করবো যে একটা মেডিকেল কলেজ আমাদের হাইলাকান্দি আমরা ডিমান্ড দেবো। এই কবিতা হয়েছে দেওয়া আছে।